সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামিসা হত্যার প্রতিবাদী বিক্ষোভ, 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। সাভারে উড়াল সড়কের নির্মাণ কাজ চলায় এবারও ঈদে উত্তরের যাত্রীদের ভোগান্তির শঙ্কা। যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরে কোরবানির হাটে ক্রেতা সমাগম, পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীরাও অংশ নেয়। শেরপুরে জেলা শহরের খড়মপুর মোড়ে স্থানীয় নাগরিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও রামিসার স্বজনদের অংশগ্রহণের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষক সোহেলের ফাঁসির দাবি তোলে। রামিসা সহ সারা দেশে নারী শিশু নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ হয়েছে। একজন বাবা কতটা নির্বাক হলে রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের দাফন শেষে ঢাকায় ফিরেছেন পরিবারের সদস্যরা। তবে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার গ্রামের বাড়িতে এখনও শোকে কাতর রামিসার দাদা। প্রায় সময় তার কাটছে রামিসার কবরের পাশে দাঁড়িয়ে থেকে। 90 বছরের মজিবুর রহমান মোল্লা এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নাতনি রামিসার কবরের দিকে। চোখে মুখে অসহায়ত্ব আর শোকের ছাপ। নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার দাফন শেষে পরিবারের সদস্যরা ঢাকায় ফিরেছেন, কিন্তু দাদা মজিবুর রহমানের সময় কাটছে রামিসার কবরের পাশে। বুধবার রাতে রামিসার মরদেহ মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে জানাজা শেষে তার মরদেহ সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যে শিয়ালদি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায় রামিসার আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। নির্মম হত্যার বিচার দাবি করেন তারা। আমরা শুধু এখন আশা করতেছি যে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাচ্ছি এই রামিসার মধ্য দিয়েই যেন শেষ হয় শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু খুন। আর সরকারের কাছে আকুল আবেদন যেন এই মামলাটা কোনো মতেই ধামাচাপা দিয়ে যেন সমাপ্ত না করে। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীর দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি জানান, এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে স্বল্প সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। মাগুরার আসিয়া এবং ঢাকার রামিসার ঘটনা মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব।
যাচ্ছি পরের প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সরকারের সাথে বিচার বিভাগকে মুখোমুখি করতে রিট করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। আমি মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন প্রায় ৩ মাস, কিন্তু এরই মধ্যে তার শাসনামলের সামগ্রিক বিষয় নিয়ে হাইকোর্টে কয়েকটি রিট হয়, যার মধ্যে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটি রিট আবেদন করেন এক আইনজীবী। প্রধান উপদেষ্টা পদের ওই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম, যেসব অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ হয়েছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য। তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি প্রতিকারের জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়। মৌলিকভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন, যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের আদালতের অবজারভেশনের মধ্যে আছে। একই দিনে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যেখানে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছে। এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে, এমন একটা প্রার্থনা আমরা আদালতের কাছে করেছি। এ বিষয়ে আগামী ৯ জুন শুনানির জন্য দিন ধার্য করেছে চেম্বার আদালত। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গগামী লেনের বিভিন্ন পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় ঈদ যাত্রায় যানজটের শঙ্কা তৈরি হয়েছে। ঘরমুখো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনের কয়েকটি পয়েন্টে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে বিভিন্ন স্থানে মূল সড়ক শুরু হয়ে গেছে, সাথে আছে খানাখন্দ। এই পথে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বিকেলের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। কখনো কখনো 10 মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় 1.5 থেকে 2 ঘন্টা। দেখেন, এই জায়গাটার ভালো করার জন্য এলিভেটেড এক্সপ্রেসটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি যতদিন না এলিভেটেড হবে ততদিন পর্যন্ত এই জ্যাম লেগে থাকবে। রাস্তার কাজ হচ্ছে, এই এলিভেটেডের জন্য রাস্তা ছিল আগে 3টা, এখন রাস্তা হয়ে গেছে একটার কারণে 3 রাস্তার গাড়ি এক রাস্তায় হয়েছে। জ্যামজটের আড্ডাখানাই বলা চলে বাইপেলে। তো এটা তো প্রতিদিন একটা ভোগান্তি জায়গা হয়ে গেছে এখন, এবং প্রশাসনের যে উদ্যোগটা সেটা কঠোরভাবে একটু যদি কড়াকড়ি করা হয়, সেটা দেখবেন জ্যামজট অনেকটুকুই নিরসনে এবং যাত্রীরা যারা আছে স্বস্তিতে বাড়িতে চলাফেরা করতে পারবে। গাড়ি কম, তাই 3 ঘন্টা 4 ঘন্টা করে জাম ঠেলা রাখতেছে। সামনে তো অর্থ বলাই যাবো না, সকালে এসে এখন কবে যাবো তার তো আর ঠিক নাই। ঈদ টাইমটাই যে যানজট আমরা যাত্রী নিয়ে পরাভোগ করতেছি, এটা তো না হয়। অবস্থা খুব ভয়ঙ্কর, এত জ্যামজট থাকলে কি আর রাস্তা ক্লিয়ার থাকে? সাভার হাইওয়ে পুলিশ জানিয়েছে ঈদ যাত্রার নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন করা হবে। এবং এই ঈদ উপলক্ষে যাতে সাধারণ মানুষের পাশাপাশি পশুবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী যে সমস্ত যানবাহন আসে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, সেজন্য আমাদের বাড়তি তৎপরতা জোরদার করা হবে। সাভারের এই মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কোরবানির ঈদকে ঘিরে ক্রেতা সমাগম বাড়ছে যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরের পশুর হাটে। সে সময়ে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা।
এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুর প্রবেশ ঠেকাতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। মহিদুল জামান কাজল, বাড়ি যশোর সদরের সীতারামপুর গ্রামে। শখ করে তিনি 2017 সালে মাত্র 5টি গরু নিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 42টি গরু। মহিদুলের খামারের বিশেষ আকর্ষণ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় 950 কেজি। দাম চাওয়া হচ্ছে 14.5 লাখ টাকা। প্রতি বছরে আমার একটা দুটো বড় গরু থাকে, এবছর অবশ্য 6টা বড় গরু হয়েছে। তো সবচেয়ে আছে বড় গরু যেটা মানে সেটা হলস্টাইন ফ্রিজিয়ান, ওয়েট বেশি, কিন্তু দামি গরু সবচেয়ে বেশি হলো আমেরিকার হলো ব্রাহ্মা। এছাড়া তার খামারে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর যশোরে প্রায় 20টি গরুর হাট বসেছে। প্রস্তুত রয়েছে প্রায় 1,13,000 পশু। যশোর জেলার প্রায় 13,600 খামারি 1,17,000 গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে। যে সমস্ত খামারি এই সমস্ত গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে তারা বা তাদের বাড়ি যে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্মত উপায়ে সেই খামারি তার গরুটি হৃষ্টপুষ্টকরণ করেছে। এদিকে কুষ্টিয়ায় হাটের ঝামেলা এড়াতে আগে ভাগেই অনেকে খামার থেকে পশু কিনছেন। এখানে আপনার লাইভ ওয়েটে আমার এই গরু বিক্রি হচ্ছে, আপনি বায়না করে রাখি যেতে পারছেন, আপনার ঈদের দিন পর্যন্ত গরু নিতে পারবেন। এবছর কুষ্টিয়ায় 19,000 খামারে 2 লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গরুর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি নজরদারি করছে বিজিবি। কুরবানিকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা তো আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। শূন্য লাইনে টহল আমরা আগের চাইতেও বাড়িয়েছি। অ্যাটলিস্ট কুষ্টিয়ার এই সীমানা দিয়ে গরু প্রবেশ করা সম্ভব। এদিকে দিনরাত গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারিরা। ভালো জাতের মানের গরু এখানে সংগ্রহ করে নিয়ে এসে অনেক যত্ন সহকারে অনেক ভালো করে লালন পালন করে এদেরকে বড় করে কুরবানির উপযুক্ত করে তারপরে বিক্রি করে। যে গরুগুলো যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো কোনো কেমিক্যাল যাতে কোনো খাবার দেওয়া হয় না। আমাদের যে দেশীয় খাবার সেগুলো আমরা নিজেরা তৈরি করে তাদেরকে খাওয়াই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, মেহেরপুরে প্রায় 1,72,569টি পশু প্রস্তুত করেছেন খামারিরা। বিপরীতে মাত্র 90,234টি পশুর চাহিদা রয়েছে। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। অবশেষে নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল 4টায়। এদিকে নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণের কারণে গতকাল নির্বাচন বর্জন করে জামাত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ। সকাল 10টায় তারা আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। বিপরীতে মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দেয় জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। নির্বাচনে 21টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 9টি পদে একক প্রার্থী থাকায় আজ 12টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ঠেলে সাজাতে এবং অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে 14টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে। ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডেটাবেস তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি এআই ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং আলবেরুনি হলের পরিত্যক্ত টিন শেড ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। র্যাগিং ও বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। গতরাত আনুমানিক 1:45টার দিকে উপজেলার দুবতারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গনির ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ঢাকায় আনার পথে ওসমান গনির মৃত্যু হয়। হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ।
দেশে প্রতি বছর 25 থেকে 26 লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও রপ্তানিতে পিছিয়ে আছে। আমের রপ্তানি বাড়ানোর জন্য বিশেষ প্রকল্প নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জাতের আম বিশ্বের অনেক দেশে রপ্তানি সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত 7 ধরনের আম বিশ্বের 38টি দেশে রপ্তানি হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী জানান, দেশের কৃষকদের মৌসুমী এই ফল আধুনিক উপায়ে চাষে উদ্বুদ্ধ করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক তেলের জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী। বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এ তথ্য জানায়। এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে মার্কিন বাহিনী জাহাজের তল্লাশি চালিয়ে জাহাজের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয়। এই ঘটনা এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত মার্কিন বাহিনী মোট 91টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে। এমনকি গত মঙ্গলবার এ বিষয়ে দুই নেতার মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফোন আলাপ হয়। তখনই এই মতবিরোধের বিষয়টি স্পষ্ট হয় বলে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা নিয়েও তা স্থগিত করেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের এই চলমান কূটনৈতিক আলোচনা ও যুদ্ধ স্থগিতের সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ফোন আলাপে নেতানিয়াহু ট্রাম্পকে সরাসরি বলেন, ইরানে হামলা স্থগিত করা একটি মস্ত বড় ভুল এবং ট্রাম্পের উচিত পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক অ্যাকশনে যাওয়া। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রামিসা হত্যার প্রতিবাদী বিক্ষোভ, 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। সাভারে উড়াল সড়কের নির্মাণ কাজ চলায় এবারও ঈদে উত্তরের যাত্রীদের ভোগান্তির শঙ্কা। যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরে কোরবানির হাটে ক্রেতা সমাগম, পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।